এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি জয় গোস্বামী, আলাপচারিতায় রত্না মিত্র। আজকে আমাদের আকাশবাণী স্টুডিওতে আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় কবি জয় গোস্বামী। জয়, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমারও এখানে এসে খুব ভালো লাগছে। জয় গোস্বামী আমার বন্ধু, স্থানীয়, আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। কবিতা পাঠ থেকেই তাকে জেনেছি, প্রথমে দূর থেকেই, তারপর ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব তৈরি হওয়া, কাছে আসা। তো তারপর এমন একটা বিনিসুতোর বন্ধন তৈরি হয়েছে আমাদের মধ্যে যে অনেক না বলা কথাও যেন অনুভব করতে পারি দুজন দুজনের। সেই জন্য আজকের এই আশা আমার কাছে বড় প্রাপ্তি। জয়, কি বলেন? আমি বেতার কেন্দ্রে পূর্বেও অনেকবার এসেছি, কিন্তু আজকের আশাটার ওই যেটা আপনি বললেন যে বিশেষত্ব হলো যে রত্না মিত্রকে আমি আমার সঙ্গে পাচ্ছি, যে রত্না মিত্রের যে কবিতা পাঠ এবং গদ্য পাঠের আমি অত্যন্ত গুণমুগ্ধ একজন শ্রোতা, কিন্তু সেইটুকুতেই তার সঙ্গে আমাদের সম্পর্কের সীমানা টানা ঠিক নয়। রত্না আমাদের পারিবারিক বন্ধু, মানে আমি রত্নার অনেক খবর আমার স্ত্রী কাবেরীর কাছ থেকে পাই, এবং আজকে যে অনুষ্ঠানটা হবে এটাও আমায় প্রথম কাবেরী জানিয়েছিল যে রত্নার সঙ্গে তোমার অনুষ্ঠান, তুমি কিন্তু না করো না। ফলে আজকের আশাটা অন্যান্য যেসব আমি এসেছি তার থেকে একদম আলাদা, কারণ আমি আমার একজন বন্ধুর সঙ্গে কথা বলবো, এই আর কি। আর আলাদা বলেই আজকে আমার ইচ্ছে একটু অন্য রকম ভাবে এই অনুষ্ঠানে আপনাদের নিয়ে যাওয়া। যেমন সম্প্রতি, মানে এই বছরে জয়ের কবিতা প্রকাশের 50 বছর হল। মানে যদি আমরা ধরে নিই যে 1973-এ জয়ের প্রথম কবিতা প্রকাশিত হচ্ছে, হ্যাঁ, তাই যদি হয়, মানে সেইটার থেকে ধরলে এটা 50 বছর হল। এই 50 বছরের লোকে সাধারণত এইরকম সময় এসে একটা উদযাপন করে। জয়ও একটা উদযাপন করলেন। সেই উদযাপন কি? জয় একটি পুস্তিকা প্রকাশ করে জানালেন যে এরপর থেকে জয় আর কোনো কবিতা বা কবিতা সংক্রান্ত কোনো বিষয়ে আর কিছু প্রকাশ করবেন না। এবং এই পুস্তিকাটি প্রকাশের ঠিক আগে আরেকটি কাব্য পুস্তিকা প্রকাশিত হল, যার নাম হচ্ছে বানপ্রস্থ। আমি এই জায়গা থেকে জয়কে একটু প্রথম প্রশ্ন করি যে আমরা যারা সেই পুস্তিকাটি হাতে পেয়েছি, যেখানে জয় লিখেছেন যে কেন জয় আর কবিতা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা যারা আমরা পুস্তিকাটি হাতে পেয়েছি তারা জেনেছি। কিন্তু বিশাল সংখ্যক মানুষ যারা তাকে ভালোবাসেন, কেউ হয়তো তার কবিতা পড়ে ভালোবাসেন, কেউ হয়তো শুনে ভালোবাসেন, কেউ হয়তো জয় গোস্বামী সম্পর্কে তাদের কিছু ধারণা আছে, সেখান থেকে জয়কে ভালোবাসেন। তারা যদি একটু জানতে পারেন যে কেন জয় বানপ্রস্থ লিখলেন এবং কেন আর প্রকাশ না করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে একটা কথা বলি রত্না, সেটা হলো যে আমি না, আপনি তো ওই কবিতা প্রকাশের 50 বছরে নামক ওই বিনামূল্যে বিতরিত হওয়ার জন্য প্রকাশিত বুলেটিনটা দেখেছেন? হ্যাঁ, ওটা অত্যন্ত নিরাভরণ তো বুলেটিন। আমি ভেবেছিলাম যে খুব নীরবে আমি এই মুদ্রণ জগতের যে অবিরল উৎসাহ 50 বছর পেয়ে এসেছি, এখান থেকে নিজেকে খুব নীরবে সরিয়ে নিতে পারবো, কিন্তু সেটা হলো না। কারণ কোন কোন সংবাদপত্রে, 2-3টি সংবাদপত্রে এই সংবাদটা প্রকাশিত হলো সংবাদ হিসেবে, যে কোনো সংবাদ মূল্য আছে আমার ধারণা ছিল না। তারপর আজকে যখন আমি বেতার কেন্দ্রে এসেছি, সেখানেও আপনি আমাকে এই প্রসঙ্গটা তুলছেন, তখন আমি
ছোট করে একটা বলি, সেটা হলো যে আমি প্রথম কবিতা লিখতে শুরু করি, চেষ্টা করতে শুরু করি আর কি 67 সালে জানুয়ারি মাসে। যদি সেই সময় থেকে হিসেব করি, প্রথম 6 বছর আমি কোথাও কবিতা প্রকাশ করতে পাঠাইনি। 6 বছর পরে আমার মনে হলো 73 সালে যে আচ্ছা, আমার কবিতা কি এখন মুদ্রণ উপযোগী হয়েছে? আমার কবিতা কি ছাপার মতো অবস্থায় পৌঁছেছে? এই একটা জিনিস পরীক্ষা করবার জন্য তখন তো এই ফেসবুক, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ বা এইসব ছিল না, ডাকে খামের মধ্যে কবিতা ভরে বিভিন্ন পত্রিকায় পাঠাতে লাগলাম। ধরুন আমি 10টা জায়গায় পাঠালাম, তার 6টা জায়গায় ছাপা হলো না। তো এরকম ভাবে শুরু করেছি একদিন। তারপরে আস্তে 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 50 বছর পার হয়ে গেল। এর মধ্যে আমার একটা জিনিস মনে হলো, 50 বছর পার হওয়ার পথে আমি দুবার কোভিডে আক্রান্ত হয়েছিলাম। একবার আমার কোভিডটা খুব বাড়াবাড়ি রকমের হয়েছিল 2021-এ, যখন খুব সব চতুর্দিকে সবাই চলে যাচ্ছেন সেই সময়টা। আমি যেখানে ছিলাম আমার মুখে তো ওই অক্সিজেনের মাস্ক পরিয়ে রাখা হয়েছিল, আর হাতে তাতে চ্যানেল করা ছিল। ঠিক বলেছেন আপনি। আমার উল্টো দিকে বেডে বছর 35-36-এর একটি যুবক, সে ওই আইসিসিউতে ছিল, কিন্তু তার অত কিছু নল টল দেওয়া ছিল না। যে নার্স আমাকে দেখতেন, তিনি এসে আমাকে বললেন যে উল্টো দিকের বেডের যিনি, তিনি ওই যে পেশেন্ট, উনি বলছেন আপনাকে আমি যেটা গুলে দিই সেটা ওকে 2 চামচ দিতে পারি কিনা। যে খাবারটা মানে আমি খেতাম সেটা হচ্ছে আপনার এনশিওর বলে একটা আছে না। আমি সকালবেলা ওই একটু মানে সকালবেলা মানে ওই একবারই খেতাম, সকালবেলা একবার রাত্রে খেতাম, তার সঙ্গে 4টে মেরি বিস্কুট, এই ছিল আমার খাদ্য। আমি হাসপাতালে খাবার তো খেতাম না। যুবক শিশুটি লক্ষ্য করেছে, ওকে কি আপনি গুলে দেন, ওকে জিজ্ঞেস করবেন আমাকে 2 চামচ দেওয়া যায় কিনা। তা আমি মুখ থেকে ওই মাস্কটা সরিয়ে তাকে বললাম যে ওই সিস্টারকে, যে আপনি ওকে অন্তত 5 চামচ দিন এবং 3 চামচ চিনি দেবেন তার সঙ্গে। আমার যেমন পাতলা করে দেন সেভাবে দেবেন না, ভালো করে ঘন করে একটা কাপে করে ওকে দিন, আর আপনি এই বিস্কুট রয়েছে নিয়ে যান, আর দেখবেন ওর খেতে ভালো লাগবে, আমার মনে হয় ভালো লাগবে। তারপর তো ওই শুয়ে আছি, তো নার্স গিয়ে দিয়েছেন। কিছুক্ষণ বাদে ছেলেটি আমার দিকে হাত তুলল, অর্থাৎ ভালো লেগেছে, মানে সে আমাকে স্বীকৃতি জানালো যে আমিও হাত তুললাম। ওটুকু আমাদের পরিচয়। তাছাড়া দেখতে পেতাম যে ওর কাছেও ডাক্তাররা আসছেন, আমার কাছেও ডাক্তাররা আসছেন। পরের দিন সকালবেলায় 10টা 10:30 নাগাদ তার বেডের দুপাশে, এপাশে 3 জন ডাক্তার, ওপাশে 3 জন ডাক্তার, আর নার্সরা সব দাঁড়িয়ে রয়েছেন, আর তার বুকে ম্যাসাজ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ছেলেটি চলে গেল। আমি প্রত্যক্ষভাবে চোখের সামনে দেখলাম মরে গেল। মানে ভাবা যায় না আর কি। তারপরে ওই ট্রলি নিয়ে সে সাদা চাদর দিয়ে ঢেকে ওকে টেনে ওর শরীরটা নিয়ে চলে যাওয়া হলো। এইসব আমি দেখলাম। তারপর বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে তো অনেকদিন কোনো কাজকর্ম করতে পারিনি, চোখটাও সমস্যা করছিল। তখন আমি ভাবতে শুরু করলাম যে আসলে আমি লিখি কেন। আমার তো আমি অনেকদিন ধরে তো লিখছি, আমার কাছে লেখা চাওয়া হচ্ছে, আমি ছাপিয়ে যাচ্ছি। আমি কি শুধু ছাপার অক্ষরে নিজের নাম দেখার জন্য লিখি? আমি এটা পরীক্ষা করতে চেয়েছিলাম 50 বছর আগে যে আমার লেখা কি মুদ্রণ উপযোগী হয়েছে। 50 বছর পরে যখন মুদ্রণ জগতের কাছে আমি অবিরল উৎসাহ পেয়ে এসেছি, আমার লেখা পত্রপত্রিকায়, বইতে, নিজস্ব কাব্যগ্রন্থ অনেক ছাপা হয়েছে, তখন আমার মনে হলো আমার দ্বিতীয় একটা পরীক্ষা দেবার দরকার। 50 বছর ধরে যার লেখা ছাপা হচ্ছে তার একটা অভ্যেস হয়ে যায় যে ছাপার অক্ষরে নিজের নাম দেখা। ছাপার অক্ষরে আমার নামটা কাগজে দেখতে পাবো না, পূজা সংখ্যাগুলোয় ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকবো। তা সত্ত্বেও কি আমার কবিতা লিখবার তাগিদটা
এবং কবিতার পিছনে পরিশ্রম করবার যে ইচ্ছা শক্তি সেটা অটুট থাকবে। এই পরীক্ষাটা আমার নিজের সঙ্গে নিজের নেওয়া দরকার। এবার 50 বছর তো ছাপা হলো, এবার একটু নিজের সঙ্গে নিজের মুখোমুখি হয়ে দেখি না যে সত্যি সত্যি আমি কি। হয়তো দেখলাম যে আমার ইচ্ছেই করছে না লিখতে, এই যখন ছাপা হচ্ছে না, ছাপতে পাঠাবো না আমি স্থির করলাম। তারপর যখন হয়তো মনে হবে আর কেউ চাইছে ছাপাই হচ্ছে না, লিখে কি লাভ, এরকম মানসিকতা হতে পারে তো আমার। সত্যিই কি আমি নিজেকে জানি? আমি তো নিজেকে জানি না। অথচ কবিতা যে প্রথম লিখতে শুরু করেছিলাম সেটার কারণটা কি ছিল? নিজেকে আর একটু ভালো করে জানার চেষ্টা। মানে সম্পূর্ণ তো নিজেকে জানা যায় না, কিন্তু কিছুটা তো যায়। ওই যে রক্তকর্মীতে আছে না, সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না, কিছু কিছু বুঝি। তাই আমরা হয়তো খুব চেষ্টা করে কিছুটা বুঝতে পারি নিজের দিকে তাকিয়ে। তাই ভাবলাম এই পরীক্ষাটার সামনে নামা যাক, যে পরীক্ষাটায় আমি নিজের মুখোমুখি দাঁড়িয়ে জানতে পারবো যে সত্যি কি আমি, আমার নাম ছাপার অক্ষরে বেরোবে, বই বেরোবে, এই জন্যেই লিখে চলেছি 50 বছর ধরে, নাকি আমার ভেতরে কবিতা ছাপা না হলেও লেখবার সেই সমান তাগিদটা, সেই লেখাটাকে যথাসম্ভব নিখুঁত করবার যে একটা ইচ্ছা শক্তি, সেইটা আমার ভেতরে কাজ করে কিনা, এইটা আমি বুঝতে চাই বলে এই সিদ্ধান্তটা নিয়েছি। দেখুন জয়, আপনাকে আমি প্রশ্নটা করেছিলাম খুব খুব স্বাভাবিকভাবে, কিন্তু যে উত্তরটা আপনি দিলেন সেটা কিন্তু গভীর থেকে গভীরতর একটা উত্তর, যে আপনাকে এই জানা আমার ফুরাবে না। আপনি আজও কিন্তু এটা জানতে চান যে কবিতা লেখার তাগিদটা আপনার ভেতরে কতটা, প্রকাশের তাগিদ কতটা, বা প্রকাশিত হবার তাগিদ কতটা, আর ভেতরে ভেতরে এই কবিতার জন্য নিজেকে দেয়া, কবিতার কাছে সমর্পণ করার তাগিদ কতটা। এটা কিন্তু খুব সামান্য কথা নয়। আচ্ছা, আরেকজনের কথা আপনার লেখায় পড়েছি, তাকে আপনি গোবিন্দ কাকা বলে কারুর উল্লেখ করেছেন। তিনি ছিলেন আকাশবাণীর একজন লব্ধপ্রতিষ্ঠ গীতিকার। তার সুরে মাধুরী চট্টোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, জপমালা ঘোষ, এরা সবাই গান গেয়েছেন তার সুরে নয়, তার কথায়। তার গীতিকার, এবং তিনি ছিলেন কবি। তার 2টি কবিতার বইও ছিল, এবং তিনি সমস্ত প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় কবিতা লিখতেন। তার যখন একেবারে শেষ বয়স, আর আমার যখন একদম প্রথম শুরু, সেই সময় তার সঙ্গে আমার একটু যোগাযোগ হয়েছিল। তা ওই চরিত্রটা 2-3টি গল্পের মধ্যে ঘুরে এসেছে। তারও মৃত্যুর সময়টায় আমি সামনে ছিলাম, আমি তার মৃত্যুর সময়, আপনার মনে আছে সেই ঘটনাটা? না, কি আশ্চর্য, ওটা কোথায় লিখেছিলাম। আসলে এত বেশি লিখেছি না যে আমার অত মনে থাকে না, আর যে লেখাটা লিখি সেটা তো আর ফিরে পড়ি না। তো আপনি সেই বলেছিলেন যে ওই ভদ্রলোক, তার বাড়ির সঙ্গেই খানিকটা জঙ্গলের মতো একটা ছিল জায়গা, ঝোপঝাড়ের, উনি কবিতা ভাবতেন ওই জায়গাটায় গিয়ে। আর সেই কবিতাটা বয়ে নিয়ে আসছেন আপনার কাছে, আপনাকে বলছেন, আর আপনি তখন সেটা লিখে নিচ্ছেন, কারণ ওনার লিখে নেওয়ারও সেই অবকাশটা বাড়িতে। না, অবকাশ নয়, ওর যেটা হয়েছিল, চশমা ভেঙে গিয়েছিল, এবং ওই চশমাটা উনি সারিয়ে উঠতে পারছিলেন না নানা কারণে। এদিকে মাথার মধ্যে ওই কবিতা ঘুরছে, লেখা আসছে। উনি ছোটদের লেখাও খুব ভালো লিখতেন। তো এই মৃত্যুর কথাও আপনি বলেছিলেন, আর তারপর মায়ের কথা এবং ভাইয়ের কথা প্রত্যক্ষ করলেন যে মৃত্যু। কিন্তু এই যুবকটি, যার নাম আমি জানি না, যে একবার আমার দিকে হাত তুলেছিল মাত্র, আর হয়তো ওই আগের দিন আমার কাছে একটু খেতে চেয়েছিল বলে আরো বেশি মনে থেকে গেছে। যেমন গোবিন্দ কাকার মৃত্যু, কিংবা আমার মায়ের মৃত্যু বা ভাইয়ের মৃত্যু, এই 3টি জায়গায় আমি তাদের পাশে দাঁড়িয়ে আছি। আর এই ক্ষেত্রে কিন্তু আমি একই ব্যাধিতে আক্রান্ত হয়ে উল্টো দিকের বিছানায় শুয়ে আছি। ফলে এই মৃত্যু প্রত্যক্ষণের যে অভিজ্ঞতা, তা কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন, প্রবলভাবে ভিন্ন। মানে মায়ের তখন যা হয়েছে, বা ভাইয়ের যা হয়েছে, বা গোবিন্দ কাকার যা হয়েছিল, আমি সম্পূর্ণ সুস্থ অবস্থায় দাঁড়িয়ে দেখছি। এবার আমার সামনে একজন চলে যাচ্ছে, যে অসুখটা তার আছে, যে ব্যাধিটা, সেই ব্যাধিতে আমিও আক্রান্ত। ফলে ওইটা একটা মস্ত বড় নাড়া দিল আমাকে।
এই নাড়া দেওয়ার পর থেকে আমি 2.5 বছর ধরে ভেবেছি এবং তারপরে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা নিলাম আর কি। এই 2.5 বছরের মধ্যে আপনার অসম্ভব ভালো দুটি কবিতার কথা একটু বলি। একটা সময় না কথা বলতে বলতে আপনি বলেছিলেন যে আমার মন মরে গেছে রত্না, এক এক সময় মনে হয় যেন অঙ্গার হয়ে গেছে ভেতরটা। আমি সেদিন কি কথা প্রসঙ্গে বলছিলাম যে সেই লাইনটা আপনাকে, যে আমার সে মন নেই যে মন সমুদ্র হতে যায়, সঞ্জয় ভট্টাচার্যের এই লাইনটা যখন আপনাকে টেলিফোনে বলছি তখন উনি বলছেন, আহা সত্যি রত্না, কবির মন মরে গেলে আর কিছু থাকে না, মাঝে মাঝে মনে হয় যেন অঙ্গার হয়ে গেছি। তারপর আপনার কাছ থেকে যখন আমরা প্রণামের মতন একটি লেখা পেয়েছি, কিংবা এইবারের শারদিয়ায় যখন সংকীর্তনের মতো লেখা পেয়েছি, সেটা যে আমাদের কতখানি প্রক্ষালন এবং অবগাহন সেটা বোঝাতে পারি না। তখন মনে হয় সে অঙ্গার তো আপনারও নিশ্চয়ই ধুয়ে গেছে, আপনি নতুন করে না জেগে উঠলে তো এ লেখা হতে পারে না কখনো। এখন ধরুন কি বলবো, আপনি কবি কথাটা বলছেন তো, এই কোথাও গেলে এখন আপনি জানেন বোধহয় আমি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির সভাপতি। তা ওই যখন নজরুলের স্মারক বক্তৃতা হয় অথবা ওই জন্মোৎসব হয় তখন আমার সেখানে উপস্থিত থাকতে হয়। তখন মাইকে এটা ঘোষণা করা হয়, এবার আপনাদের সামনে স্বাগত ভাষণ দেবেন কবি জয় গোস্বামী। কথাটা শুনতে শুনতে অনেকদিন ধরে আমার অভ্যেস হয়ে গেছিল। তো আসলে কবি কি, মানে এই যদি ভাবি বনপর্বে মহাভারতে যুধিষ্ঠিরের সঙ্গে অগ্নির পরিচয় করিয়ে দিতে গিয়ে ঋষি বলছেন যে অগ্নি আশ্রম রক্ষা করেন তার নাম বৈশ্বানর, যে অগ্নি অরণ্যকে দাহন করেন তার নাম বাড়বানল, যজ্ঞস্থলে যে অগ্নি অবস্থান করেন এবং ঘৃত সংযোগে বৃদ্ধি পান তার নাম হোমাগ্নি, পিতৃগৃহ থেকে হাতের প্রদীপে যে অগ্নিকে নিয়ে স্বামীগৃহে নববধূ প্রবেশ করেন সেই অগ্নির নাম দক্ষিণ অগ্নি, আর আত্মাকে দহন করে প্রজ্বলিত হয়ে উত্থিত হন যিনি, তিনি কবি। অর্থাৎ কি দাঁড়ালো, কবি হচ্ছে এক প্রকার আগুনের নাম। যেমন ধরুন আমরা এরকম শুনি না যে মল্লার কি প্রকার, এ মল্লার উৎসব হয় তখন আমরা শুনতে যাই মিয়াকি মল্লার, গৌর মল্লার, রামদাসী মল্লার, সুদ্দাসী মল্লার, নট মল্লার, ডাগর ঘরানার শ্যাম মল্লার। তারপর একটা এটা যশরাজজির আছে একটা রেকর্ড, ওটা আমি একমাত্র যশরাজজির কাছেই শুনেছি, মানে তার রেকর্ডেই শুনেছি, সেটা হচ্ছে ধুলিয়া মল্লার। আচ্ছা, মানে যখন ধুলো ঝড় হয় সেই সময়কার। তা এইরকম যে মল্লারের নানা রকম প্রকার, সেরকম কানাড়ারও অনেক প্রকার আছে। তারপর ধরুন আপনি সারঙ্গের নানা প্রকার আছে, গৌড় সারং, বৃন্দাবনী সারং, মিয়াকি সারং, সুদ সারং, তাই না? তা সেই যখন রাগের নানা রকম প্রকার হয়, আগুনেরও নানা রকম প্রকার হয়। তার একটি প্রকার হচ্ছেন কবি। তা আপনার কি আমাকে দেখে মনে হয়, বা আপনার যদি আমাকে দেখে মনে নাও হয়, আমার নিজেকে কি আয়নার সামনে দাঁড়ালে কোনোদিন আমি কি একজন আগুন বলে মনে হয়েছে? কখনো মনে হয়নি। আমি একজন ছাপোষা গৃহস্থ, আমি মুদ্রণ উপযোগী কিছু লাইন লিখতে পেরেছি। মুদ্রণ উপযোগী লাইন তৈরি করাটা একটু পরিশ্রম করলে, একটু কি বলে ওটাকে, কি বলে, একটু একটু যেটাকে ওস্তাদরা বলে মেহনত করো, তো মেহনত করলে, একটু অনুশীলন করলে একটা লিপি কুশলতা তৈরি হয়ে যায়। লিপি কুশলতা, সেই লিপি কুশলতার ফলে মুদ্রণ উপযোগী লাইন তৈরি করা যায়। সে কবিতা, গদ্য বা অনেক কিছুই লিখেছি জীবনে।
কারণ লিখে আমি সংসার চালিয়েছি। মানে লেখাটা ছিল আমার চাকরিতে, ছিল লেখার চাকরি, যে দুটো সংবাদপত্রে কাজ করেছি, লেখার চাকরি করেছি, সব রকম লেখা লিখেছি, খেলা নিয়ে লিখেছি পর্যন্ত। তা আমার কথা হলো যে এই মুদ্রণ উপযোগী কয়েকটা লাইন লিখে আমি কি এই যে কবি শব্দটার যে অন্তঃসার তার কাছাকাছি পৌঁছেছি? এখন এই বয়সে যদি সেটা স্বীকার না করি, তো ওই দিনকে ওই ছেলেটা না চলে গিয়ে তো আমি চলে যেতে পারতাম, আর উল্টো দিকে ছেলেটা চলে গেল। এবং ও কিন্তু ভালো ছিল, আমার তখন প্রেশার, ওপরের প্রেশার 80, তলার প্রেশার 40, সেই অবস্থায় কিন্তু আমি চলে গিয়েছিলাম। ওর কাছ থেকে সমস্ত নল টল খুলে নেওয়া হয়েছিল, ওই ছেলেটি চলে গেল। আমার বক্তব্য হচ্ছে যে একবার নিজের সঙ্গে, বুদ্ধদেব বসুর একটা কবিতার রাত 3টে সনেটে 3টে লাইন আছে। বুদ্ধদেব বসুর তো এখন আর কোনো কবি হিসেবে কোনো এ নেই আর কি, মানে কোনো স্বীকৃতি সেরকম নেই। কিন্তু বুদ্ধদেব বসু, আমার সঙ্গে বুদ্ধদেব বসুর আলাপ হয় তার মৃত্যুর 7 মাস পরে। আপনি একটি স্মারক বক্তৃতায় বলেছিলেন, সেটা শুনেছিলাম। এবং বুদ্ধদেবের গদ্য লাইনগুলো মুখস্থ বলছিলাম, মনে আছে? ইন্দুমতি সভাগৃহে আপনি বলেছিলেন এটা। তা এইবার আমি বলছি যে বুদ্ধদেবের সঙ্গে আলাপ হয় তার মৃত্যুর 7 মাস পরে, 1974-এর 22শে অক্টোবর, এবং সেটা ছিল জীবনানন্দের মৃত্যুদিন। আর আজকে আমি কিন্তু সেটার থেকে 50 বছরে পা রাখলাম। ঠিক আজ থেকে 50 বছর আগে 18ই মার্চ 1974 বুদ্ধদেব বসু প্রয়াত হন। যতদিন বেঁচে ছিলেন ওর রচনার সঙ্গে আমার তেমন যোগ ছিল না। তো তারপর যে যোগটা হলো, উনি আজও আমার সবচেয়ে নিকটতম সঙ্গীদের একজন। তা ওর একটা কবিতা আছে, অগ্নিকুণ্ড দীর্ঘ অবসর, স্তব্ধ মন শব্দহীন ভাষা, অবরোধ বরফ কুয়াশা, শুধু দুই মুগ্ধ অন্তর্যামী, আমি আর মুখোমুখি আমি। তা ধরুন এই যে কথাটা, যে নিজের সঙ্গে একটা খুব নিভৃত মুহূর্তে মুখোমুখি হওয়া, তা এটাতে কবিতায় পড়বো, পড়ে তার সম্বন্ধে একটুখানি আলোচনা লিখলাম। আপনি জানেন বোধহয় আমি অনেক তরুণ কবিদের উপরেও আলোচনা লিখেছি। অনেক আমার প্রায় 7 বছর ধরে আমরা গোসাই বাগান পড়েছি, তাই না? হ্যাঁ, আমি আসলে কবিতার আলোচনা লিখছি 30 বছর। আচ্ছা, মানে আপনি পূর্বজদের নিয়েও তো প্রচুর লিখেছেন। পূর্বজদের নিয়ে লিখেছি, আমার সমসাময়িকদের নিয়ে লিখেছি, আমাদের একেবারে পরে যারা লিখতে এসেছেন তাদের নিয়েও লিখেছি। এই 1993 ডিসেম্বর থেকে 2023 ডিসেম্বর পর্যন্ত 30 বছর টানা লিখেছি। এবার ওইটা আমি বন্ধ করে দিলাম। তা আমার বক্তব্য হচ্ছে যে কবিতাটা পড়লাম, পড়ে কবিতাটা চমৎকার এটা বললাম, অথবা এই কবিতাটা তত ভালো নয় এটা বললাম, ওখানে আমার কাছে কবিতার কাজটা ফুরিয়ে যায় না, মানে আরেকজন কবির সঙ্গে আমার সম্পর্কটা শেষ হয়ে যায় না। আমি ভাবি এটাকে কি জীবনে এর কোনো প্রয়োগ ঘটানো যায়? যদি জীবনে প্রয়োগ ঘটানো যায়, যেমন আপনি জানেন নিশ্চয়ই যে আইনস্টাইন যে সূত্রটা দিয়েছিলেন, মহাকর্ষ সূত্র, সেটা তো ওর জীবদ্দশায় প্রমাণিত হয়নি। 2018 সালের 12ই ফেব্রুয়ারি তখন আমি আর কাবেরী দিল্লিতে এনএসডির একটা থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছিল, সেইটা দেখতে গিয়েছিলাম। একটা হোটেলের ঘরে আছি, আর সেখানে আপনার টিভি রয়েছে। টিভিতে দেখাতে লাগলো যে আইনস্টাইনের মহাকর্ষ সূত্রের সত্যতা প্রমাণিত হয়েছে 2018 12ই ফেব্রুয়ারি। নাসার বিজ্ঞানীরা 5 জন একসঙ্গে বসে ইন্টারন্যাশনাল প্রেসকে ফেস করেছেন এবং তাদের জানিয়েছেন 150 লক্ষ আলোকবর্ষ দূরে সম্ভব। 150 লক্ষ আলোকবর্ষ দূরে? হ্যাঁ, দূরে দুটো ব্ল্যাক হোল একটা আরেকটার মধ্যে ঢুকে গিয়েছিল। সেই তার থেকে যে এনার্জি বেরিয়েছিল
সেইটা মহাশূন্যের মধ্যে দিয়ে গ্যালাক্সির পর গ্যালাক্সি পেরোতে পেরোতে দৌড়তে দৌড়তে এত বছর ধরে এসে আমাদের পৃথিবীর মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। কারণ ওর মধ্যে যা সব জিনিস আছে, যা বেরিয়েছে, তেমন ধরুন গামা রে, এগুলো বেরিয়েছে, তো সেইগুলো পৃথিবীর মধ্যে ঢুকবে না। কিন্তু ইতিমধ্যে বিজ্ঞানীরা আকাশে হাবল টেলিস্কোপ, এডউইন হাবলের নামে যে টেলিস্কোপ, সেই হাবল টেলিস্কোপ বসিয়ে রেখেছেন। সেইখানকার গ্রাহক যন্ত্রে ধরা পড়েছে যে ওই বিকিরণগুলো, তার বিকিরণ, এবং সেটা তারা নাসাতে পাঠিয়েছে ওই গ্রাহক যন্ত্র। তারা বিচার করে দেখেছেন, আরে এটা তো তার মানে মহাকর্ষ সূত্রের সত্যতা প্রমাণিত হলো। আইনস্টাইন কিন্তু মারা গেছেন, কিন্তু উনি ওটা বলে গিয়েছিলেন। তাই এইটা কি কল্পনা নয়, সুদূরতম অনুমান নয়? আপনি যদি শূন্যটা পাবেন, শূন্য, আপনি এই একটা বই রাখলেন, এর পাশে আরেকটা বই রাখলেন, তার পাশে আরেকটা বই রাখলেন, তার পাশে আরেকটা বই রাখলেন, তারপর এইভাবে আপনি 9টা বই রাখলেন। তারপরে আপনি একটা বই রেখে বললেন এটা হচ্ছে 10 নম্বর বই। ওই শূন্যটা এলো কোত্থেকে? ওই শূন্যটা তো অনুমান, ওটা তো কল্পনা। তার মানে যেটা দিয়ে আমরা সবচেয়ে বেশি জিনিস প্রমাণ করি, অঙ্ক, গণিত, সেই গণিতের ভ্রূণের মধ্যেও কল্পনা কিন্তু বসে আছে। তাহলে শুধু কবিকে কেন দোষ দেবো? তুমি কল্পনার কথা বলো। আপনি এই যে বলছেন না, আপনার এই মানে বলতে বলতে এরকম উৎসারিত হয়ে ওঠা, এইবার বুঝতে পারছি যে আপনি আপনার লেখায় পলায় ব্রহ্মাণ্ডের কথা, মহাকাশের কথা, সৌরজগতের কথা, পাশাপাশি আপনার থিয়েটার, আপনার গান শোনা, আপনার নাটক দেখা, এই সমস্ত কিছু কি ভীষণ ওতপ্রোত হয়ে জয় গোস্বামীকে তৈরি করেছে, সেইগুলো না এই মুহূর্তে আপনার এই উৎসারিত চেহারাটা যদি আমি দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতাম যে একটা সৌরমণ্ডলের মতন আপনার একটা উদ্ভাসিত হয়ে ওঠা। এইভাবে একজন কবিকে পাওয়া, এটাই একজন পাঠকের পরম প্রাপ্তি। আমরা আবার কথা বলবো জয় গোস্বামীর সঙ্গে, তার কথা শুনবো, তার কবিতা শুনবো। আজকে এই পর্যন্তই। আজকের অতিথি ছিলেন জয় গোস্বামী। আলাপচারিতায় ছিলেন রত্না মিত্র। সম্পাদনা সোহিনী মঞ্জুরি। প্রযোজনা অনন্যা মজুমদার।